উন্মাদনা লেখিকা কায়নাত খান কবিতা পর্ব ৯। বান্দি কামটা করল কি, চাঁদেরে ইগনোর করলো, ওরে সারা জনমের জন্য খাঁচায় বন্দি করতে হইব দেখতেছি। আনন্দে রিক্সা নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়, কিন্তু আশ্চর্যের বিষয় হলো অভি তাকে অনুসরণ করেনি তখনও। সন্দেহ হয় আনন্দের কিছুটা। অনুসন্ধানী মন নিয়ে হুড়তোলা রিক্সার ছোট ফাঁকা স্থান দিয়ে যখনই পেছনে তাকায় সে দেখে বেশ কয়েকটা বাইক তার দিকে তেড়ে আসে। অভিদের তো বরাবরই বাইক চারটে, তাহলে এতগুলো বাইক কার? আনন্দে কিছু একটা ভাবতে যাবে তার আগেই ভিড়ের মধ্যে হতে অভিকে বাইক নিয়ে আসতে দেখে। হাতে একটা মোটা হকি স্টিক, যেটা দেখার পর থেকে ভয়ে চুপসে যায় আনন্দী। কিন্তু সে আজ পণ করে নিয়েছে, যত বাধাই আসুক না কেন অভির প্রতিদিনের অন্যায় আর নয়। আনন্দী মন শক্ত একটু সাহস সঞ্চয় করছিল, ঠিক তখনই নিমিষেই তার পুরো রিক্সা বাইকে ঘিরে যায়। বিশাল বড় রাস্তাটির মাঝে রিক্সাকে মাঝে রেখে তার চারপাশে গোল গোল করে গাড়ি ঘুরতে থাকে। ভয়ে কম্পিত হয়ে প্রায় কাঁদো কাঁদো হয়ে যায় বেচারা বয়স্ক রিক্সাওয়ালা মামা। আনন্দী তখনও ঘাপটি মেরে বসে থাকে। অভি বাইক থামিয়ে হকি স্টিক নিয়ে সোজা রিক্সার সামনে দাঁড়িয়ে পড়ে। তারপর হকি স্টিক দিয়ে রিক্সার সামনে কয়েকটা বাড়ি মারে। বাড়ির চোটে সামনে থাকা গ্লাস দুটি চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। ভয়ে ব্যাগ দিয়ে নিজের মুখ ঢেকে ফেলে আনন্দী। অভি ইশারা করতে রিক্সাওয়ালা নিচে নেমে পড়ে। জনশূন্য রাস্তায় একটি কুকুরও ছিল না যে আনন্দীকে সাহায্য করবে। নিজের শক্তি প্রয়োগ করে আনন্দীর হাতে থাকা ব্যাগটি এক টান দিয়ে নিজের দখলে নিয়ে নেয় অভি। কর্কশভাবে বলে, কিরে বান্দি, আমারে চোখে পড়ে না তোর? আমার ব্যাগ দিন। দিতাম না? অভি, ব্যাগ দিন। আনন্দীর ঝাঁঝালো কথা শুনে অভি তার এক পাশে বসে পড়ে। শক্ত করে ধরে আনন্দীর কোমর, গালটি শক্ত করে চেপে বলে, বান্দির বয়স যত না তেজ তত বেশি, বাইর করতেছি তোর তেজ। মুহূর্তের মধ্যে আনন্দীর ওষ্ঠ যুগলে নিজের ওষ্ঠ চেপে ধরে অভি। অনেকটাই রাফলি আনন্দীকে কিস করতে থাকে সে। অভির সাথে পেরে না উঠতে পেয়ে ঠোঁটে খুব জোরে কামড় বসায় আনন্দী। আহ, বান্দি মানুষ নাকি সাপ? আনন্দী কোনো উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করল না। সে মুখ গহ্বর থেকে থুতু বের করে অভির মুখে ছুঁড়ে মারে। তারপর নিজের ব্যাগ নিয়ে দৌড়ে পালিয়ে যেতে থাকে। আনন্দীর এহেন কাণ্ডে মেজাজ বিগড়ে যায় অভির। চোখ বন্ধ করে বলে, বহুত বারছস তুই শেখের বেটি, তোর ডানা আমি কাটবো মেয়ে। দৌড়াতে দৌড়াতে খানিকটা ফাঁকা রাস্তাতেই বাড়ি পৌঁছাতে সক্ষম হয় আনন্দী। প্রাণ তার যায় যায় অবস্থা, কিন্তু বাড়ির সামনে পা রাখতেই থমকে যায় আনন্দী। পুরো উঠানটা মানুষে ভর্তি। অচেনা রাগে ফুঁসতে থাকা মুখগুলো একসাথে জড়ো হয়েছে। চারপাশে চিৎকার, গালাগালি আর ভাঙচুরের শব্দে যেন বাতাসটাই ভারী হয়ে আছে। সদর দরজার পাশে ভাঙা ফুলদানি, উল্টে থাকা চেয়ার, সবকিছু এলোমেলো। মনে হচ্ছে কয়েক মুহূর্ত আগেও এখানে একটা স্বাভাবিক সংসার ছিল, আর এখন সেটা একদম তছনছ। হঠাৎই ভিড়ের মাঝখান থেকে চিৎকার ভেসে আসে। কয়েকজন মিলে তার বাবাকে টেনে হিঁচড়ে বাইরে নিয়ে যাচ্ছে। বাবার মুখে অসহায়তা, চোখে ভয় আর লজ্জার ছাপ মিশ্র। কিন্তু সেই চোখে আনন্দীকে দেখে যেন এক মুহূর্তের জন্য থেমে যায় সময়। ছাড়ুন, আমার স্বামীকে ছাড়ুন। মায়ের কান্না ভেজা গলা কাঁপতে কাঁপতে উঠে আসে। তিনি ছুটে গিয়ে তাদের আটকাতে চান, হাত ধরে টানেন, কিন্তু শক্ত হাতগুলো তাকে ঠেলে সরিয়ে দেয়। তিনি মাটিতে পড়ে যান, তবু হাল ছাড়েন না, আবারও উঠে দাঁড়িয়ে ঝাঁপিয়ে পড়েন। এদিকে সবকিছু দেখে যেন স্তব্ধ হয়ে যায় আনন্দী। তারপর হঠাৎই ছুটে যায় সে, ভিড়ের মধ্যে ঢুকে বাবার দিকে হাত বাড়ায়। বাবা! কিন্তু তার কণ্ঠ সেই হট্টগোলের মাঝে হারিয়ে যায়। কেউ তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়, কেউ গালাগালি করে। চারিদিকে শুধু চিৎকার, ধাক্কাধাক্কি আর বিশৃঙ্খলা। মুহূর্তেই পুরো পরিবেশটা এক ভয়ঙ্কর দৃশ্যে পরিণত হয়। একটা পরিবার অসহায় হয়ে দাঁড়িয়ে আছে, আর চারপাশে শুধু রাগ, ক্ষোভ আর নির্মমতা। আনন্দী আবারও ছুটে যায়, চোখে একরাশ ভয় আর জেদ মিশে। ভিড় ঠেলে বাবার কাছে পৌঁছাতে গিয়ে আবারও ধাক্কা খায় সে। শরীরটা ভারসাম্য হারিয়ে সামনে ঝুঁকে পড়ে। মুহূর্তের জন্য মনে হয় এবার আর বাঁচবে না। ঠিক তখনই একটা শক্ত দৃঢ় হাত তার কবজি আঁকড়ে ধরে, টান দিয়ে তাকে নিজের দিকে টেনে নেয়। আনন্দের নিঃশ্বাস আটকে আসে। কাঁপা কাঁপা চোখে পিছনে ফিরে তাকায় সে। অভি তাকে ধরে রেখেছে। তার চোখ দুটো আজ অন্যরকম ঠান্ডা। চোয়াল শক্ত করে দাঁড়িয়ে আছে সে, যেন এতক্ষণকার সবকিছু এক মুহূর্তেই তার সহ্যের সীমা পেরিয়ে গেছে। আনন্দীকে নিজের পেছনে সরিয়ে দিয়ে অভি সামনে এগিয়ে আসে। তারপর হঠাৎ করেই বজ্রের মতো গর্জে ওঠে, বাইনচোদরা, লেডিস আছে চোখ নাই, ধাক্কা দেশ কোন শরমে?
তার কণ্ঠে এমন এক দৃঢ়তার কর্তৃত্ব ছিল যে মুহূর্তেই চারপাশের হট্টগোল থেমে যায়। ভিড়ের লোকগুলো একে অন্যের মুখের দিকে তাকাতে থাকে, কারণ এই মুখটা তাদের অচেনা না। অভি এখানে নতুন কেউ নয়, এই এলাকার মানুষ জানে সে কে, তার নাম, তার পরিচয় আর তার ক্ষমতা। কিছুক্ষণ আগেও যারা তাণ্ডব চালাচ্ছিল তারা এখন একটু একটু করে পিছিয়ে যায়, কারো চোখে দ্বিধা, কারো চোখে ভয়। অভি ধীরে ধীরে সামনে এগিয়ে যায়, তার দৃষ্টি সোজা সেই লোকগুলোর দিকে যারা এখনো আনন্দের বাবাকে ধরে আছে। শেখ পরিবারের যত দেনা আছে আজকে আমি মেটাবো, কিন্তু বিনিময়ে সাদা কাগজে সই করতে হইব তাদের। সাদা কাগজে সই করতে হবে, এটা শুনেই বেঁকে বসে আজমল শেখ। এই যুগেও সাদা কাগজে কে স্বাক্ষর করে? কিন্তু চারপাশের হট্টগোল এবং লোকলজ্জার ভয়ে সাইন করে দেয় তারা। আনন্দেও সাইন করতে বাধ্য হয়। এভাবেই কিছু সাদা কাগজ এবং কিছু লেখা কাগজে তাড়াতাড়ি করে সাইন করতে বাধ্য হয় তারা। যেখানে পুরো বিষয়টাই ছিল অভির সাজানো, সেখানে সেই আবার এসেছিল তাদের রক্ষা করতে। মানুষ বড় বিচিত্র প্রাণী, নিজেই তাদের বিপদে ফেলে দিয়ে আবার নিজেরই উপকারের হাত বাড়িয়ে দেয়। পেপারে সাইন করিয়ে জনসম্মুখে অভি বলে, আজ থেকে শেখ পরিবার আমার কেনা। ভরা জনসম্মুখে অভির মুখে এমন কথা শুনে বেশ বিচলিত হয়ে পড়ে আনন্দী। এই যুগেও মানুষ কেনা বেচা করা যায়। তাছাড়া তার বাবাকে এই লাখ লাখ টাকার দেনাতে ফাঁসানো ব্যক্তিটি তো অভি নিজেই। তাহলে সে এমন নাটক করছে কেন? হয়তো তার মাথায় চলছে অন্য কিছু। ভিড়ের মাঝে লোকদের চিরে আনন্দের কাছাকাছি দাঁড়িয়ে তার কানে অভি বলে, আই ওয়ান্ট টু স্লিপ উইথ ইউ।